জনগণের ভাগ্য পাল্টাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। ঢাকায় নিজ আসনে নির্বাচনী জনসভা, সন্ধ্যায় যাবেন চট্টগ্রামে। বেকার ভাতা নয়, সবাইকে মর্যাদাপূর্ণ কাজ দিতে চায় জামায়াত। রংপুরের নির্বাচনী জনসভায় আমির। উত্তরাঞ্চলে দ্বিতীয় দিনের সফর 4 জেলায়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে মাত্র 25,000 বডি ক্যাম্প পাচ্ছে পুলিশ। অনলাইনে নজরদারি সম্ভব 15,000-এর। সব কেন্দ্র আওতায় আনার তাগিদ। সত্যিকারের সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে তাদের এমন ব্যবহার করতে হবে যাতে এই আস্থাটা মানুষ রাখতে পারে নির্বাচন কমিশনের উপরে। গেল বছর অনিয়মিত পথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা। ঝুঁকিপূর্ণ পথে নিখোঁজ সহ মৃত্যুর সংখ্যাও কম নয়। হিসাব নেই বিএমইটির কাছে। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি আরিফুল ইসলাম সাহাব। ক্ষমতায় গেলে ভাষানটেকের বস্তিবাসীদের পুনর্বাসন সহ দেশব্যাপী কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মিরপুরের নিজ আসন ঢাকা 17তে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। শোনেন সমাবেশে অংশগ্রহণকারী ভোটারদের প্রত্যাশা। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। প্রথমবার নিজ আসন ঢাকা 17তে তারেক রহমানের জনসভা। শুক্রবার বিকেল 4টা থেকে কর্মী সমর্থকদের স্লোগানে মুখর ভাষানটেক এলাকা। ভোটার ছাড়াও অনেকেই এক নজর দেখতে এসেছেন বিএনপি চেয়ারম্যানকে। সন্ধ্যা 6:30টায় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে এলেন তারেক রহমান। বক্তব্যের শুরুতে অভিনব কায়দায় এই আসনের কয়েকজন ভোটারকে ডেকে নিলেন। তাদের মুখেই শুনলেন দীর্ঘদিনের দুঃসহ যন্ত্রণা ও তাদের প্রত্যাশার কথা। আমাদের 20 ফিট জায়গা 178 নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন। সব কথা শুনে তারেক রহমান বস্তিবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন। সঙ্গে বললেন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেবার কথা। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছে দিতে চাই। জনগণের ভোটে নির্বাচিতরাই জনগণের ভাগ্য পরিবর্তন করে বলে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান। আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। মুজাহিদ শুভ, এখন ঢাকা। নির্বাচনী প্রচারণায় আজ সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই সমাবেশ ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে এখন নতুন উৎসাহ উদ্দীপনা। প্রস্তুতি, প্রত্যাশা ও রাজনৈতিক হিসাব নিকাশে মুখর পুরো চট্টগ্রাম। আরো জানাচ্ছেন ফয়সাল করিম। মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এবার জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে উত্তাপ ছড়াচ্ছে বিএনপির 25 জানুয়ারির সমাবেশ। রাজনীতিতে আবারও আলোচনায় পোলো গ্রাউন্ড মাঠ। দীর্ঘ 14 বছর পর বিএনপির কোনো প্রধান নেতার আগমন ঘটছে ঐতিহাসিক এই মাঠে। দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2012 সালে এই পোলো গ্রাউন্ড মাঠেই জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন। তার প্রায় 1.5 দশক পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দেবেন তার সন্তান তারেক রহমান। কখন আমাদের মাঝে তারেক রহমান আসবে, কখন আমাদের দেশের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবে, বুক ভরা আশা নিয়ে আমরা আশা করে আছি তারেক রহমানকে এক নজর দেখার জন্য।
নির্বাচনী প্রচারণা আর ভোটের মাঠে 25 জানুয়ারি চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে ছড়াচ্ছে নতুন প্রত্যাশা। উচ্চ পর্যায়ের নেতা থেকে সাধারণ কর্মী সবার মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমাবেশ মাঠ ও নগর জুড়ে এরই মধ্যে চোখে পড়ছে প্রচারণা ও নানা আকারের পোস্টার ব্যানার। স্বাগত র্যালি সহ চলছে নানা প্রস্তুতিমূলক কর্মসূচি। আমরাও ব্যাপক হারে মানুষের কাছে আমাদের আহ্বানটা পৌঁছিয়ে দেব, উনি যে আসছে সেই সংবাদটা জানিয়ে দেব। এবং আমি মনে করি এখানে গাড়ি ঘোড়া দিয়ে মানুষ এনে কোনো আমরা শেষ করতে পারবো না। বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে যে চট্টগ্রামের মধ্যে রাউজান, রাঙ্গুনিয়াতে অনেক হিন্দুরা কিন্তু ভীত। তো এই ভীতিকর পরিবেশ থেকে কাটিয়ে ওঠার জন্য যে তারেক রহমানের আগমন, এটা একটি নতুন বার্তা দেয়। মাঠে চলছে সুবিশাল মঞ্চের প্রস্তুতি। প্রাধান্য পাচ্ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ঘিরে শৃঙ্খলা ও সমাগম নির্বিঘ্ন করার বিষয়টি। নেতাদের দাবি, সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চান তারা মনে করেন তারেক রহমানের এই সফর সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচারণায় যেমন গতি আনবে, তেমনি তৃণমূলের রাজনীতিতে যোগ করবে নতুন গতি ও ঐক্যের বার্তা। ওনার নিরাপত্তার বিষয়ে আমাদের দলীয়ভাবে আমাদের প্রস্তুতি আছে। দলের বাইরেও আমরা প্রশাসনকে এই বিষয়ে অবহিত করেছি, ওনাদের সাহায্য সহযোগিতা চেয়েছি। বিভিন্ন সংস্থা যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে সর্বোচ্চ জনপ্রিয় হিসেবে নীতি হিসেবে কি এখন উদ্ভাসিত হয়েছে। আমরা আশা করি ওনাকে আমরা দেখব, ওনার সাথে আমরা কথা বলবো, ওনার কথা শুনবো। সমাবেশে অংশ নিতে 24 জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন সকাল 10টায় পোলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে উপস্থিত থাকবেন তিনি। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ফেনী থেকে 6 বার নির্বাচন করেছেন বেগম খালেদা জিয়া। প্রতিবারই এখানকার মানুষ তাকে নির্বাচিত করেছেন বিপুল ভোটে। নানার বাড়ির এই জেলায় প্রায় 2 দশক পর দলের চেয়ারম্যান হয়ে যাচ্ছেন তারেক রহমান। পুরো জেলায় নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। দুলাল তালুকদারের ক্যামেরায় সুলাইমান ডালিমের প্রতিবেদন। 2 দশক পর নানা বাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ। তারেক রহমানকে বরণে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। তারা বলছেন এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমার বাড়ির লোক হিসেবে তাদের কারো নাতি, কারো ভাগিনা, কারো ভাই, যা যেভাবে হয় সেভাবে আপনার ওনাকে রিসিভ করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য ফেনীর মানুষ অবশ্যই অধীর আগ্রহ অপেক্ষা করছে। যা অতীতের ভাতভাঙ্গা জোয়ার এবং ফেনী হবে আমাদের জনসমুদ্র। ভাগিনা আসতেছে, নেতা এবং ভাগিনা দুইটাই। আমরা খুবই আনন্দিত, খুবই উৎসাহিত। ফেনীর উত্তরের 3 উপজেলার দীর্ঘদিনের সমস্যা বন্যা নিরসন। দক্ষিণের 2 উপজেলার নদী ভাঙন রোধে মুসাফর ক্লোজার নির্মাণ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে। বন্যার নিয়ন্ত্রণের জন্য যে সকল কার্যক্রম যেন উনি ফেনীকে প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো করে। যে আসন থেকে বেগম খালেদা জিয়া বারবার নির্বাচিত হয়েছেন, সেখানে এবারও বিএনপিকে জয় করতে চান এখানকার স্থানীয় নেতাকর্মীরা। আমরা এটা বাস্তবায়ন করলে এবং উনি খুশি হয়, ফেনীর মিটিং দেখি এই ধরনের অবস্থা সৃষ্টি করব আমরা। বিএনপি নেতারা বলছেন ফেনী পাইলট হাই স্কুল মাঠে 25 জানুয়ারি তারেক রহমানের সমাবেশটি ইতিহাস হয়ে থাকবে। সেদিন সৃষ্টি হবে জনস্রোত। সেই লক্ষ্যেই কাজ করছেন তারা। ফেনী হচ্ছে বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত একটি এলাকা, আর এই বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে এবং তারেক রহমান দলের চেয়ারম্যান হয়েছেন, উনি বাংলাদেশে এসেছেন কয়েকদিন আগে, সব কিছু মিলে ওনার এই আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে। সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়, সেই জন্য আমরা কাজ করছি। প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে আমরা একসঙ্গে কাজ করছি। তারেক রহমানের এই সফর আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে বড় ভূমিকা রাখবে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। সুলাইমান ডালিম, এখন ফেনী।
বেকার ভাতা নয়, সবাইকে মর্যাদাপূর্ণ কাজ দিতে চায় জামায়াত। রাতে রংপুরে নির্বাচনী জনসভায় আরও বলেন, ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়া হবে। এর আগে পঞ্চগড়ে বলেন, ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিন শনিবার আরও 4 জেলা নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত প্রতিবেদনে। শীতের জনপদে শুক্রবার ঝলমলে সকাল। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের এই মিলমাঠ ভোর থেকে কানায় কানায় পূর্ণ 10 দলের সমর্থক কর্মীদের উপস্থিতিতে। বেলা 12টার দিকে জামাত আমির যোগ দেন সভামঞ্চে। তাকে স্বাগত জানান এনসিপি নেতা সার্জিস আলম। বক্তব্যে জামাত আমির বলেন, ষড়যন্ত্র করে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে। এ অঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে। আমরা কথা দিচ্ছি, শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। দুর্দিনে কেউ কেউ দেশবাসীকে ফেলে পালিয়ে চলে গিয়েছিল বলেও জানান জামাত আমির। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয়, আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কুকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। বক্তব্য শেষে পঞ্চগড় 1 আসনে শাপলাকুলির প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম ও 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলমকে প্রতীক তুলে দেন জোট প্রধান। আমরা তার হাতে তুলে দিচ্ছি আজকে এই দাঁড়িপাল্লা। পঞ্চগড় থেকেই শুরু হলো জামাত আমিরের নির্বাচনী জনসভা। এই 2 দিনে 8 জেলায় সফর করবেন ডাক্তার শফিকুর রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সর্ব উত্তরের এই জনপদের সাধারণ জনগণের কাছে তিনি যে প্রতিশ্রুতি দিলেন, সে ওয়াদার কতটা আকর্ষণ করলো এদের, তার রায় হবে আগামী 12ই ফেব্রুয়ারি। দুপুর 2টায় দিনাজপুরের গোরে শহীদ ময়দানে নির্বাচনী জনসভায় পৌঁছান জামাত আমির। ক্ষমতায় গেলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। কর্মসংস্থান তৈরি সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। বক্তব্য শেষে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুরের 6টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামাত আমির। বিকেল 4টায় ঠাকুরগাঁও জেলা মাঠে হাজির হন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করেই দেশ পরিচালনা করবে জামাত। সফলতা পেলে কাউকে বাদ দেয়া হবে না। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। এই জেলায় 3 আসনের প্রার্থীদের পরিচয় করে দেন ডাক্তার শফিকুর রহমান। 1 আসনের পাল্লা তুলে দিলাম ইনসাফের প্রতীক। এরপর সড়ক পথে রংপুরের জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, বেকার ভাতা নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মর্যাদাপূর্ণ কাজ তুলে দেওয়া হবে। নিজেরা কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার দুঃসাহস কেউ দেখাবেন না। সফরের দ্বিতীয় দিন শনিবার গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে 4 জেলায় নির্বাচনী সফর শুরু করবেন জামাত আমির। হাসিব বিল্লাহ, এখন রংপুর। 42,000 ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কিনতে সরকার অনুমোদন দিলেও কয়েক দফায় কমেছে বরাদ্দ। অবশেষে নির্বাচনে 25,000 বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। এর মধ্যে 15,000 ক্যামেরা অনলাইনে সরাসরি নজরদারি করা যাবে, বাকিগুলো অফলাইন। এদিকে পরীক্ষামূলক ব্যবহার শুরু হলেও দায়িত্বরত অবস্থায় ক্যামেরা বন্ধ রাখছেন অনেকেই। হাসিব বিল্লার প্রতিবেদনে বিস্তারিত।
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে অপরাধ দমনের কৌশল। মাঠ পর্যায়ে কর্মযজ্ঞের নিখুঁত তথ্য যাচাইয়ে আধুনিক সংস্করণ, অনলাইন বডি অন ক্যামেরা। এতে সংশ্লিষ্ট থানা কিংবা কেন্দ্র থেকেই সরাসরি পর্যবেক্ষণ করা যায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কিংবা অপরাধীর অবস্থান। এই প্রযুক্তি পুলিশ সদস্যের স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমনের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও নিরাপত্তার হাতিয়ার। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি কিংবা সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অত্যাধুনিক যন্ত্র বডি অন ক্যামেরা। নির্বাচনের দিন 25,000 পুলিশ সদস্যের কাছে থাকবে এই বডি ক্যামেরা। যদিও সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা 42,700, অর্থাৎ প্রায় অর্ধেকের মতো আসনে থাকছে না বডি ক্যামেরা ব্যবহার। বলা যায় ডিজিটাল নিরাপত্তা এবং নজরদারির বাইরে থাকছে এই আসনগুলো। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গত বছরের আগস্টে 40,000 বডি ক্যামেরা কেনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। তবে হঠাৎ আটকে যায় বরাদ্দ। গত বছরের 18 নভেম্বর ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, পুলিশের চাহিদার আলোকে ঝুঁকিপূর্ণ আসনেই কেবল বডি ক্যামেরা দেয়া হবে। পরে প্রায় 20,000 নতুন ক্যামেরা কেনা হয়। আগের 5,000 সহ মোট 25,000 ক্যামেরার মধ্যে অনলাইন 15,000, বাকিগুলো অফলাইন। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে 25,000 ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। এর মধ্যে ঢাকা মহানগরে 2,100 কেন্দ্র, যার 1,800টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। এছাড়া জেলাভিত্তিক গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুরে সবচেয়ে বেশি বডি ক্যামেরার ব্যবহার হবে। সবচেয়ে কম ক্যামেরা থাকবে ঝালকাঠি জেলায়। যেখানে যখন যে রকম লজিস্টিক্স ব্যবহার করা প্রয়োজন সমীচীন মনে করব, জনগণের বৃহত্তর স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরা সেখানে তাই ব্যবহার করব। তবে বাকি সাধারণ কেন্দ্রগুলোতেও ঝুঁকির আশঙ্কা আছে বলে মনে করেন বিশ্লেষকরা। গত বেশ কয়েক মাস দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা। অনেক কিছু আমরা এখনো নিশ্চিত হতে পারছি না যে যেগুলো হওয়া উচিত ছিল একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সহিংসতা মুক্ত নির্বাচনের জন্য, সেটা কিন্তু আমরা নাগরিকরা আরও দিনে দিনে আরও বেশি সন্দিহান হয়ে যাচ্ছে। না, বাংলাদেশে আমি মনে করি সিংহভাগ আসনই ঝুঁকিপূর্ণ। আলামতগুলি খুব একটা সুবিধাজনক নয় বলে আমার ধারণা হচ্ছে আর কি। সত্যিকারের সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে তাদের এমন ব্যবহার করতে হবে যাতে এই আস্থাটা মানুষ রাখতে পারে নির্বাচন কমিশনের উপরে। ইতোমধ্যে প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা উন্নয়নে বডি ক্যামেরার প্রশিক্ষণ নিয়েছেন পুলিশ সদস্যরা। 10 থেকে 12 দিন ধরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। তবে দায়িত্বরত অবস্থায় থাকলেও ক্যামেরা বন্ধ রাখছেন অনেকে। পাশাপাশি নেটওয়ার্ক জটিলতা এবং দীর্ঘ সময় ব্যাটারির সক্ষমতা নিয়ে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। অনলাইন ক্যামেরার মাধ্যমে ইনস্ট্যান্ট আমার কন্ট্রোল, নির্বাচন কমিশন, আমার পুলিশ হেডকোয়ার্টার, তারা সরাসরি তদারকি করতে পারবে। অনলাইন প্রযুক্তি তো অনেক সময় নেটের কারণে এখান থেকে ঝাপসা ভিডিও আসছে। ব্যাটারি ব্যাকআপ মানে প্রথমে একটা ছিল, সারাদিন ব্যাকআপের জন্য পরবর্তীতে সমস্যা হইলে 2টা ব্যাটারি স্থির করা হয়েছে। 2015 সাল থেকে ট্রাফিক পুলিশের মাধ্যমে বডি ক্যামেরার ব্যবহার শুরু হয়। তবে অভিযোগ ওঠে, অসৎ উদ্দেশ্যে অনেকে নির্দিষ্ট কিছু সময় বডি ক্যামেরা বন্ধ রাখেন। তাই জনগণের আমানত, ভোটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সততা ও দক্ষতার পরিচয় দেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সংস্কৃতি, ইতিহাস, কৃষি আর শিল্পায়নে সমৃদ্ধ কুষ্টিয়া। নির্বাচন ঘিরে এবার দিন বদলের প্রত্যাশায় এ জেলা নারীরা। আর সহিংসতা মুক্ত পরিবেশ, কর্মসংস্থান আর নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি চান উন্নয়নমুখী নেতৃত্ব। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া জেলায় 6 উপজেলার জনসংখ্যা প্রায় 24 লাখ। সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের কারণে কুষ্টিয়াকে বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী। আগামী নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার ভোটের মাঠ। জেলার 4টি সংসদীয় আসনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। ভোটের সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে প্রায় নারীদের হাতেই। তবে ভোটকেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলায় নারীদের ভোটে অংশগ্রহণে সবচেয়ে বড় বাধা। নারী ভোটাররা বলছেন, নিরাপদ পরিবেশ না থাকায় ভোট কেন্দ্রে যেতে ভয় পান অনেক নারী। বিভিন্ন প্রতিকূলতা থাকলেও নারীরা চান নারী বান্ধব নেতৃত্ব, যারা কার্যকর ভূমিকা রাখবেন নারীর কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ও কর্মক্ষেত্র নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং নারী শিক্ষার উন্নয়নে।
নারীকে যারা সব কাজে মানে বৈষম্য থাকবে না আর কি নিরাপত্তা দিবে, আমরা এরকম প্রার্থীকেই চাই। এমন যোগ্য প্রার্থীকে নির্বাচন করব যাতে নারীদের কর্মসংস্থান সম্পর্কে তারা মানে বিবেচিত থাকে। আমরা যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখছি দেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরাও চাই আমাদেরকে গুরুত্বটা দেওয়া হোক, আমাদেরকে অবহেলা না করা হোক, আমাদের জন্য কাজ করুক এমন সদস্যই আমরা চাই। এখনও অনেক নারী ভোটার রাজনৈতিক সচেতনতার অভাবে পরিবারের পুরুষ সদস্যদের পরামর্শে ভোট দিয়ে থাকেন। আর নারীর উদ্যোক্তারা বলছেন, নারী বান্ধব হবার পাশাপাশি উদ্যোক্তা বান্ধব হলে তা সামাজিক স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। নারীদেরকে নিয়ে যারা কাজ করবে আমরা চাই যে তাকেই আমরা নির্বাচিত করব। এখন এবার যে সরকার আসবে তাকে আমরা ন্যায্য মূল্য আমরা ভোট দেবো, যে আমাদের কাজ করবে। ভোটের মাঠে সংখ্যায় এগিয়ে থেকেও সিদ্ধান্তের কেন্দ্রে যেতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারীরা। সহিংসতা মুক্ত পরিবেশ আর উন্নয়নমুখী নেতৃত্ব পেলে এই নির্বাচনে নারীর ভোট বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ, এমন প্রত্যাশাই এখন নারী ভোটারদের। এখন কুষ্টিয়া। গেল কয়েক বছরে শিক্ষার হার কিছুটা বাড়লেও ঘাটতি রয়েছে মানসম্মত শিক্ষার। সেই সঙ্গে বেড়েছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও। রাজনৈতিক অস্থিরতা, কারিকুলাম জটিলতা ও কর্মসংস্থানের ঘাটতি সহ নানা জটিলতায় আটকে আছে দেশের শিক্ষা ব্যবস্থা। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। স্কুলে পা রাখলেই দেখা মেলে সেই দাঁড়িয়া বান্ধা, বৌচি, গোল্লাছুট কিংবা আনমনে কোনো শিশুর বালি নিয়ে খেলা। দশকের পর দশক গ্রাম ও মফস্বলের স্কুলগুলো এখনও একই রকম, সেই পুরনো ঘণ্টা, পুরনো স্মৃতির প্রচ্ছদ। আজ 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। 2018 সালের ডিসেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে এই দিবসটির প্রস্তাব গ্রহণ এবং ঘোষণা করা হয়। তারপর 2019 সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয়। সারা বিশ্বে মানসম্মত এবং টেকসই শিক্ষা পৌঁছে দেওয়াই শিক্ষা দিবসের মূল লক্ষ্য। দেশের জন্মলগ্নে অর্থাৎ স্বাধীনতার পর 1974 সালে প্রথম আদমশুমারিতে দেশে শিক্ষার হার ছিল 26.8%। বিবিএস জরিপ এবং বিগত সময়ে শিক্ষার হার বৃদ্ধির তথ্য অনুযায়ী চলতি বছর অর্থাৎ 2026 সালে শিক্ষার হার দাঁড়ায় প্রায় 79%। গত কয়েক দশকে শিক্ষার হার কিছুটা বাড়তে থাকলেও মানসম্মত শিক্ষার ঘাটতি রয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, কারিকুলাম নিয়ে সুষ্ঠু পরিকল্পনার অভাব, শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি, কর্মসংস্থানের ঘাটতি, অর্থনৈতিক সংকট ও অজ্ঞতা সহ নানা নেতিবাচক বিষয়। শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়নের যে চিন্তা ভাবনা, ওগুলাতে কোনো সরকারি কখনোই ভূমিকা ওইভাবে আমরা পরিলক্ষিত হই নাই। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এই পরিকল্পনায় কোনো সরকারি আমার কাছে মনে হয় না কখনো কোনো সুনির্দিষ্ট বা শিক্ষার্থী কেন্দ্রিক বা শিক্ষার্থী বান্ধব কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার কাছে মনে হয় না। তো বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতা শিক্ষার হার কমানোর জন্য অনেকাংশে দায়ী। যেমন স্কুল কলেজে যখন বাচ্চারা যায় তখন শিক্ষা রাজনৈতিকভাবে যে অস্থিরতা থাকে, অনেক বাচ্চা স্কুলে যেতে চায় না। অনেক ফ্যামিলিতে অনেক মনে করে যে বাচ্চারা স্কুলে গেলে হয়তো একটা রাস্তা অসুবিধা হবে। অনেক মেধাবী লোক থাকতেও এবং অনেক জনসাধারণ থাকতেও আমরা পিছিয়ে আছি। তার একমাত্র কারণ হইল আমাদের দক্ষতার অভাব। গত বছরের শেষের দিকে সবশেষ প্রকাশিত বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান APSS 2024 অনুসারে 2023 সালে ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল 13.15%। এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 16.25%। সবাই তো সব সুবিধাটা পায় না। ওই যে আমরা যখন সময় দিতে পারছি বাচ্চাদের, ওইটা পাচ্ছি, তো এখন সব অভিভাবকরা তার সময় দিতে পারছে না। ফ্যামিলির মধ্যে অনেকে সাপোর্ট করে না। তার উপরে আবার হচ্ছে অনেকে আছে যে টাকার অভাবে, যেটা গ্রামের দিক দিয়ে হয়, যে টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, বাইরে কাজকর্ম করে। ওরা যদি সবাই পড়ালেখার সুযোগ পাইতো তাহলে হয়তো আমাদের দেশটা আরো উন্নত হইতো। আগামীতে মানসম্মত শিক্ষার হার বৃদ্ধি পাবে বলে দাবি এই শিক্ষা কর্মকর্তার। জানালেন বিভিন্ন পরিকল্পনার কথা। বিভিন্ন কার্যক্রমে পরিচালিত আছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের মতো করে কাজ করছে, আমরা আমাদের মতো করে কাজ করছি। নতুন সরকার আসবে, নতুন সরকার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করবে। আমাদের মনে হয় যে এটাতে খুব বেশি সময় লাগবে না। আমরা 1 বছরের ভিতরে এটা আমাদের হয়ে যেতে পারে বলে আমি অন্ততপক্ষে আশাবাদী। দেশে বর্তমানে 1,18,607টি প্রাথমিক বিদ্যালয়ে 1,60,00,000-এর বেশি শিশু পড়াশোনা করছে।
রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। চট্টগ্রামের বায়াজিতে যুবককে হত্যা করে দেহ খণ্ড বিখণ্ড করার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বায়াজিদের পাঠানপাড়ায় অভিযান চালিয়ে সুফিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় 20 জানুয়ারি শহীদনগর থেকে পলিথিনে মোড়া মানবদেহের দুটি হাত উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিক সেই হাত দুটো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত আনিসের পরিচয় শনাক্ত হলে রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর সুফিয়া আক্তার জানান আনিসের সাথে তার দীর্ঘদিনের পরিচয়। সম্প্রতি মনোমালিন্য হলে তাকে হত্যার পরিকল্পনা করে সুফিয়া। এক পর্যায়ে বাসায় ডেকে এনে আরও কয়েকজনের সহায়তায় আনিসকে হত্যা করা হয়। মাগুরায় কাকডাকা ভোর থেকে শহরের নতুন বাজারে বসে 2 ঘন্টার সবজি বাজার। এ বাজারে কৃষকরা তাদের উৎপাদিত সবজি সরাসরি বিক্রি করতে পারে ক্রেতার কাছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। সাহাব, আমি এই মুহূর্তে আছি মাগুরা একটি ব্যতিক্রম সবজি বাজার, মাগুরা নতুন বাজার। রাস্তার ধারে এই বাজারটি বসে। এখানে ভোর থেকেই কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত যে সবজি নিয়ে এই বাজারটিতে এসেছে এবং তারা নিজ হাতে এখানে কিন্তু ক্রেতাদের কাছে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই তারা কিন্তু ক্রেতাদের কাছে এই সবজিটা তারা বিক্রি করে এবং ক্রেতারা যে কৃষকের তরতাজা যে সবজি তারা কিনতে পেরে তারা কিন্তু বেশ খুশি। তো এই তুলনামূলক এই বাজারটিতে সবজির দামও কিন্তু বেশ কিছুটা কম রয়েছে। আমি যদি সবজির দামের কথা বলি, যে লাউ বাজারে রয়েছে, যে লাউ বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, এই লাউ কিন্তু এই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। এখানে বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, যেটি বড় বাজারে এটি বিক্রি হয় কিন্তু 45 থেকে 50 টাকা। এছাড়া প্রত্যেকটা যে সবুজ শাক, লাল শাক, প্রত্যেকটা শাক সবজির কিন্তু এখানে দাম কিন্তু কমে রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে তারা স্বল্প পরিসরে তাদের যে উৎপাদিত যে সবজি ভোরেই তারা ক্ষেত থেকে তুলে এনে কিন্তু এই বাজারটিতে আসে এবং ক্রেতারা যেটা জানিয়েছে তারা তরতাজা যে সবজি কিনতে পেরে কিন্তু তারাও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। তো সব কিছু মিলিয়ে যে এই যে বাজারটিতে বিশেষ করে সকালে যারা হাঁটাহাঁটি করে এবং যারা চাকুরিজীবী তারাই কিন্তু এই বাজারটিতে বেশি আসে এবং পুরুষের পাশাপাশি এখানে কিন্তু এই বাজারটিতে মহিলারাও বেশ তারাও কিন্তু নিজেদের হাতে তারা কিন্তু দেখে শুনে এই বাজারটিতে আসে এবং তারা কিন্তু সবজি কেনে। সবকিছু মিলিয়ে এই বাজারটি কিন্তু এক ব্যতিক্রমী বাজার এবং আস্তে আস্তে বাজারের পরিধিও কিন্তু বাড়ছে। তবে ব্যবসায়ীরা জানান তাদের যদি একটু নির্দিষ্ট স্থানে এই বাজারটি তারা যদি দিতে পারতেন কৃষকরা, তাহলে কিন্তু তারা আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেন। তো এই ছিল মাগুরা যে সকালের যে সবজি বাজার থেকে সর্বশেষ। সাহাব, সবজি বাজারের খবর জানাতে মাগুরার নতুন বাজার থেকে যুক্ত ছিলেন বিশ্বজিৎ বাপি। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, গেল বছর অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার শীর্ষে ছিল বাংলাদেশিরা। ঝুঁকিপূর্ণ সমুদ্র পথে যাত্রা করে নিখোঁজের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কম নয়। 2 দশকে কেবল নরসিংদী থেকে বিদেশে গেছেন প্রায় 4,40,000 কর্মী। নিবন্ধন করে যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিএমইটির কাছে থাকলেও অবৈধ পথে যাওয়া অভিবাসীদের তথ্য নেই কারো কাছে। নরসিংদী ঘুরে এসে কামরুল হাসান জনির করা এই পর্বের 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। প্রতি বছর গড়ে 10 থেকে 11 লাখ বাংলাদেশি দেশের বাইরে যাচ্ছেন। এদের অধিকাংশই তরুণ। তাদের কেউ করছেন পেশার পরিবর্তন, কেউ নতুন কর্মসংস্থানের খোঁজ। সবার লক্ষ্য থাকে আর্থিক সচ্ছলতার।
ঢাকার বাইরের জেলা নরসিংদীর মানুষের প্রধান পেশা বস্ত্রশিল্প। কৃষিতেও জড়িয়ে আছেন প্রায় 2/3 মানুষ। তবে পেশা পরিবর্তন করে এই অঞ্চলের মানুষও ছুটছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশে। গত 21 বছরে এই জেলা থেকে বিদেশে গেছেন প্রায় 4,40,000 কর্মী। নিবন্ধন করে যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিএমইটির কাছে থাকলেও অবৈধ পথে ভারত কিংবা তৃতীয় দেশ ঘুরে যাওয়া অভিবাসীদের তথ্য নেই কারো কাছে। যদিও অবৈধ পন্থা বেছে নিয়ে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ানো ব্যক্তির সংখ্যাও কম নয় এই অঞ্চলে। নিখোঁজ বা যাত্রাপথে মৃত্যুর ঘটনাও ঘটেছে কারো কারো সাথে। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সরাসরি ভিসা না পাওয়ায় অনেকেই অবৈধ পথে দালাল ধরে ইউরোপ পাড়ি দেন। দালাল চক্র বিদেশে থাকায় প্রতারিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্ভব হয় না। লিবিয়ার যে মেন যে মাফিয়া, যে দালাল, ওই দালালে বলতেছে লোক আমি সাগর দিয়া দিছি, গেম দিয়া দিছি, এখন লোক এটা কই আছে আমি বলতে পারি না। আমরা তো বিশ্বাস করি এখনো যে আছে, যেহেতু কোনো মৃত্যুর খবর পাইছি না, ডাইরেক্ট তো আর ইউরোপের কোনো ভিসা পাওয়া যায় না, এই জন্য ওইভাবে দিছিলাম আর কি। আমরা কোনো সেলও পাইতেছি না বা ওরও ধরতে পারতেছি না, কারণ ওরা তো ভাই এখানে নাই। যে মামুন দালাল ও তো হচ্ছে এখন আপনার লিবিয়া। তবে নরসিংদী জেলা কর্মসংস্থান অফিস জানায় অন্তত 256টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তারা। 196টির তদন্ত প্রতিবেদন জমা করা হয়েছে। পরবর্তী ধাপের জন্য বিএমইটিতে পাঠানো হয়েছে 55টি, আর বাকি 5টি তদন্তাধীন। এসব মামলায় রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে দালালদের একটা তালিকা আছে, দালালদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলার ফলো আপ আমরা করছি। এখানে রিক্রুটিং এজেন্সির যদি সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। অভিবাসন সম্পৃক্ত সংস্থার তথ্য মতে 2025 সালের 1 জানুয়ারি থেকে 3 অক্টোবর পর্যন্ত 15,476 জন বাংলাদেশি অভিবাসী সমুদ্র পথে ইতালির উপকূলে পৌঁছেছেন, যা এর আগের বছরের দ্বিগুণ। ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, গেল বছর অনিয়মিত পথে ইউরোপ যাওয়া অভিবাসীদের মধ্যে শীর্ষে ছিলেন বাংলাদেশিরা। কামরুল হাসান, জনি, এখন নরসিংদী। স্বর্ণের দর রেকর্ড ছুলেও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, মুদ্রাস্ফীতি কিংবা ডলারের মান কমা অপেক্ষা ভূ রাজনৈতিক উত্তেজনায় সোনার প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এদিকে সহসায় স্বর্ণের দাম না কমার ইঙ্গিত দিয়েছেন মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাক্স। প্রতিষ্ঠানটি জানায়, বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্স প্রতি $5,400 পৌঁছাবে। অর্ণপ্রসাদের প্রতিবেদন। প্রতি মুহূর্তে রেকর্ড গড়ছে স্বর্ণের দাম। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট ভয়, আতঙ্ক, মুদ্রাস্ফীতি ও ডলারের মান হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ বিনিয়োগের প্রতি। আর এতে সবার প্রথম পছন্দ মূল্যবান সোনালী ধাতু সোনা। শুক্রবার নতুন রেকর্ড গড়ে আউন্স প্রতি স্বর্ণের দাম। 0.4% বেড়ে আউন্স প্রতি সোনার মূল্য প্রায় $5,000 পৌঁছায়। এছাড়া একই সময়ে বেড়েছে রূপার দাম। ধাতুটির আউন্স প্রতি দাম ছাড়িয়েছে $96। তবে সোনার এই বাড়তি দামের মধ্যেও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড় জমাচ্ছে সাধারণ ক্রেতারা। নিখুঁত স্বর্ণ তৈরিতে বিশ্বে খ্যাতি রয়েছে দেশটির। এ কারণে আরব আমিরাত ও এর বাইরের দেশের ক্রেতারা আসছেন সোনার দোকানগুলোতে। You have the guarantee of gold purity. That's the main thing. Whenever I'm buying gold, I would like to be assured that what I'm buying is coming with a certified 18 karat or 22 karat or 21 karat. I've been buying gold for many years and I've never been disappointed with the purity. এদিকে মুদ্রার অবমূল্যায়ন বা সুদের হার হ্রাসের চেয়েও বিনিয়োগকারীদের মধ্যে ভয় ও আতঙ্কের কারণে সোনার দাম বাড়ে বলে মত দেন বিক্রেতারা। طبعا كما يعرف الجميع الحين اسعار الذهب تعتبر مرتفعه، وصلت لمستويات تاريخيه. اليوم وصل سعر الاونصه ل $4,700. الاسباب كثيره، منها الاوضاع الجيوسياسيه اللي قاعده تصير في المنطقه. الذهب اصبح الملاذ الامن في ظل التضخم. اجمالا بس يطلع الذهب يعني في حروب عم بتصير او حروب بدها تصير او حروب صارت، لانه دائما بس بصير في حرب اي بلد العالم تركض والبنوك كلها بتحمي حالها، بتصير تشتري ذهب وبتخزن ذهب وبصير يطلع قيمه الذهب، كل ما تقل بصير يطلع. তবে সোনার বাজারে সহসাই স্বস্তি মিলছে না বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাক্স। চলতি বছরের শেষ নাগাদ সোনালী ধাতুটির দাম আউন্স প্রতি $5,400 পৌঁছবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
গোল্ডম্যান স্যাক্সের বরাতে রয়টার্সের প্রতিবেদন, যেসব বিনিয়োগকারীরা সোনাকে নগদ অর্থ অপেক্ষা নিরাপদ মনে করে তারা বছর জুড়ে ধাতুটি কেনা অব্যাহত রাখবে। ফলে স্বর্ণের দাম কমা অপেক্ষা ক্রমান্বয়ে বাড়বে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কানাডার অভিবাসন ও শরণার্থী ব্যবস্থায় লক্ষ্য করা যাচ্ছে বড় পরিবর্তন। রাজনৈতিক আশ্রয়ের আবেদন 1 বছরে কমেছে 33%। তবে অন্তত 20,000 বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় আবেদন শুনানির অপেক্ষায়। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী 2025 সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় 33% কমেছে। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে সরকারের কঠোর সীমান্ত নীতি, ভিসা কড়াকড়ি আর আশ্রয়ের আবেদনের জন্য নির্দিষ্ট নিয়ম বেঁধে দেয়া। তাছাড়া সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্টের সম্প্রসারণ এবং মেক্সিকোর নাগরিকদের জন্য পুনরায় ভিসা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে রোধ হয়েছে অনিয়মিত সীমান্ত পারাপার। This might be a ramp up in anticipation of Parliament passing Bill C2 or C12, also known as the Border Bill, which would one of the clauses of that bill is that a lot of people will be permanently banned from filing a refugee claim in Canada. আরও একটি ইতিবাচক খবর হলো, যাদের আশ্রয়ের আবেদন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে তারা প্রোটেক্টেড পারসন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে সংরক্ষিত ব্যক্তিদের স্থায়ী আবাসনের আবেদন বা পিআর প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে 17 মাসে। আগে এই প্রক্রিয়ায় কয়েক বছর পর্যন্ত সময় লাগত। এদিকে এখনও শুনানির অপেক্ষায় প্রায় 20,000 বাংলাদেশির আবেদন, যারা বিভিন্ন সময় কানাডায় এসে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। কানাডা সরকার 2026 সালের জন্য প্রায় 65,000 সংরক্ষিত ব্যক্তিকে পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা শরণার্থীদের দ্রুত স্থিতিশীল জীবনে ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হলো, চলতি 2026 সাল পর্যন্ত পিজিডাব্লিউপি বা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট নীতিতে বড় কোনো পরিবর্তন আসছে না। কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আশ্রয় আবেদন কমানো এবং একই সঙ্গে স্বীকৃত শরণার্থীদের দ্রুত পিআর দেওয়ার উদ্যোগ, এই দুই নীতির মাধ্যমে কানাডা তার অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। জনগণের ভাগ্য পাল্টাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। ঢাকায় নিজ আসনে নির্বাচনী জনসভা, সন্ধ্যায় যাবেন চট্টগ্রামে। বেকার ভাতা নয়, সবাইকে মর্যাদাপূর্ণ কাজ দিতে চায় জামায়াত। রংপুরে নির্বাচনী জনসভায় আমির। উত্তরাঞ্চলের দ্বিতীয় দিনের সফর 4 জেলায়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে মাত্র 25,000 বডি ক্যাম্প পাচ্ছে পুলিশ। অনলাইনে নজরদারি সম্ভব 15,000-এর। সব কেন্দ্র আওতায় আনার তাগিদ। সত্যিকারের সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে তাদের এমন ব্যবহার করতে হবে যাতে এই আস্থাটা মানুষ রাখতে পারে নির্বাচন কমিশনের উপরে। গেল বছর অনিয়মিত পথে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশিরা। ঝুঁকিপূর্ণ পথে নিখোঁজ সহ মৃত্যুর সংখ্যাও কম নয়, হিসেব নেই বিএমইটির কাছে। This could be it. Rajshahi are over the line. They win this. This is a huge moment for Shantu and his men. They richly deserve this. The celebrations begin. বিপিএল এর দ্বাদশ আসরের শিরোপা জিতল রাজশাহী ওয়ারিয়র্স। একতরফা ফাইনালে 63 রানে হার চট্টগ্রামের। তানজিদের রেকর্ড করা সেঞ্চুরি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।